যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটি ঘটনার পিছনে কিন্তু একটি সাধারণ উদ্দেশ্য কাজ করেছে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাংলা ভাষার সংগ্রাম থেকে যেটা শুরু, যে বাংলা ভাষার জন্য যে সংগ্রাম, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে ওইটা স্বাধিকার সংগ্রামে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি 1970-এর যে নির্বাচনটা, ওটা ছিল একেবারে ক্লাইম্যাক্স, এবং সেখানে বাঙালি জাতীয়তাবাদের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। 1971 সালে 25শে মার্চ যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধের পিছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে প্রথমেই এই বাঙালি জাতির প্রতিষ্ঠা, এবং সেই জাতির রূপরেখা হবে সেটা সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রে যদি আমি বলি সমাজবাদ বা মানে সম্পদের সম ব্যবহার করে প্রত্যেকটা নাগরিকের সু অধিকার থাকবে, এইভাবে আমাদের চিন্তা ছিল। আচ্ছা, 1970-এ আমার কমিশন হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যা কুমিল্লা সেনানিবাসে ছিল। কিন্তু ফেব্রুয়ারি 1971 সালে আমাদেরকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল অনেক ভারতীয় অনুপ্রবেশকারী, সশস্ত্র অনুপ্রবেশকারী তৎকালীন পূর্ব পাকিস্তানে আসতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য, এবং যারা অলরেডি ঢুকে পড়েছে তাদেরকে ধ্বংস করার জন্য। তো আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল আখাউড়া থেকে শুরু করে শ্রীমঙ্গল পর্যন্ত। তো আমরা যখন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গেলাম, দেখলাম যে আমরা সেই ধরনের কোনো রকমের অনুপ্রবেশকারী হয়নি বা হওয়ার সম্ভাবনাও নাই। তখন আমরা বুঝতে পারলাম আসলে আমাদেরকে সেনানিবাস থেকে সুকৌশলে বের করে দিয়েছিল, যাতে আমরা সেনানিবাসে কোনো রকমের বিদ্রোহ ঘোষণা করতে না পারি। ফেব্রুয়ারির 3rd উইকে তখন থেকে আমাদের অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, এবং ব্রাহ্মণবাড়িয়াতে 25শে মার্চ রাত্রিতে যখন বঙ্গবন্ধুর ঘোষণা হয়, সেদিন তো আমরা সেই ঘোষণাটা শুনতে পাইনি। আমরা সেই ঘোষণাটা শুনেছি 26শে মার্চে, এবং 25শে মার্চের যে গণহত্যা, সেই খবরটা আমরা পেয়েছি 26শে মার্চে। তো 26শে মার্চে এই খবর এবং এই উদাত্ত আহ্বান পাওয়ার পরে 27শে মার্চ সকালবেলা তৎকালীন মেজর সাফাত জমিল নেতৃত্বে ৪র্থ ইস্ট বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্রোহ ঘোষণা করে 27শে মার্চ সকাল 8:30টায়, এবং সেই সাথে আমরা বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করি। আমাদের সমগ্র মুক্তিযুদ্ধটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমটা ছিল প্রতিরোধ যুদ্ধ, দ্বিতীয় পর্বটা ছিল গেরিলা যুদ্ধ, এবং তৃতীয় যুদ্ধটা ছিল সরাসরি আক্রমণ। প্রথম প্রতিরোধ যুদ্ধটা হয়েছে যে যেভাবে ছিল, যেখানেই ছিল সেখানেই একটা ইন্ডিজিনাস ফোর্স খাড়া করে পাকিস্তানিদের প্রতিরোধ করা, তারা যাতে ক্যান্টনমেন্ট থেকে বাইরে হতে না পারে। এই প্রতিরোধ যুদ্ধটা চলতে থাকে আমার মনে হয় মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তো এর মধ্যে আমরা সেনাবাহিনী, ইপিআর, মুজাহিদ, আনসার, পুলিশ, যার ছিল, যার যা অস্ত্র ছিল, যার যা গোলাবারুদ ছিল, এটা আমরা ব্যবহার করেছি। এবং ব্যবহার করে যেহেতু আমাদের গোলাবারুদের সীমাবদ্ধতা ছিল, সেহেতু আমরা পাকিস্তানের সাথে আর পেরে উঠিনি, আমাদেরকে আস্তে আস্তে ভারতের দিকে সরে যেতে হয়েছে। মে মাস থেকে আমরা যখন নতুনভাবে কিছু গোলাবারুদ সংগ্রহ করলাম, তখন থেকে শুরু হলো গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধটা হচ্ছে এইভাবে যে পাকিস্তানিরা যেখানে আছে সেখানে গিয়ে আক্রমণ করা, এবং ওরা যেখানে দুর্বল সেখানে আক্রমণটা বেশি করা। তারপরে কিছু আছে যেমন সার্ভিসেস, বিশেষ করে যেমন ধরো ইলেকট্রিক লাইন
ধ্বংস করে দেওয়া, টেলিফোন কমিউনিকেশন যোগাযোগ বন্ধ করে দেওয়া, গাড়ি করার জন্য পেট্রোল স্টেশন বন্ধ করে দেওয়া, ব্রিজ উড়ে দেওয়া, রেল লাইন ধ্বংস করে দেওয়া, এই ধরনের কাজগুলি গেরিলা হিসাবে আমরা করেছি। তো এখানে দুইটা জিনিস ছিল, একটা লক্ষ্যবস্তু ছিল যে পাকিস্তানিদের ধ্বংস করা, আর দ্বিতীয় কথা হলো পাকিস্তানিদের যে সমস্ত জিনিস ব্যবহার করে পাকিস্তানিরা উপকৃত হয় সেই সমস্ত জিনিস ধ্বংস করে দেওয়া। তো এই কাজগুলি করেছি মোটামুটিভাবে বলতে গেলে মে মাসের শেষ দিক থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবর মাসে এসে যখন রেগুলার ফোর্স হলো, যেমন জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, তো আমরা কে ফোর্সের অধীনে 9 বেঙ্গল খাড়া হলো। তো 9 বেঙ্গল দিয়ে আমরা প্রথমে কসবা আক্রমণ করলাম, কসবা আক্রমণ করে কসবা দখল করে নিলাম। তার পরবর্তীতে চন্দ্রপুর, লাথুমরা আক্রমণ হলো। তার পরবর্তীতে অবশ্য আমরা যখন যুদ্ধ 14 গ্রাম হয়ে আমরা কুমিল্লা শহর দখল করলাম। আমার বাপ ছিল তৎকালীন সময় আওয়ামী লীগের থানা সংগঠনের সভাপতি। তো উনি নিজেও মুক্তিযুদ্ধে প্রথম দিকে যোগ দিয়ে দেন, এবং উনি যখন বাংলাদেশ ছেড়ে চলে যান তখন কিন্তু উনি পরিবারকে তৈরি করে যান না, বা বলতে গেলে আমার মা ভাই বোন যারা আছে তাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি, না দিয়ে উনি চলে যান। যার পরিপ্রেক্ষিতে যখন যুদ্ধ শুরু হয় এবং হাটাজারি যখন পাকিস্তানের দখলে চলে আসে, তখন আমার আত্মীয় স্বজনরা আমার মাকে বলেছিল যে আপনারা এখানে থেকেন না, আপনারা এখান থেকে চলে যান। তো আমার মা আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে ওই গ্রাম ছেড়ে চলে যায়, এবং এই মুক্তিযুদ্ধে পুরো মুক্তিযুদ্ধে প্রায় 18টা গ্রামে উনি অবস্থান করেছিলেন। বিভিন্ন গ্রামে যখনই ওনারা লোকজনে জানতে পেরেছে আমার বাবার পরিচয়, আমার পরিচয়, তখন ওনারাই বলছেন যে আপনারা আমাদের এখানে থাকেন না, আপনাদের জন্য আমাদের বিপদ হতে পারে। তখন ওনাদেরকে অন্য গ্রামে সরে যেতে হয়েছে। প্রথম দিকে আমি বলবো যে কিছু ভুল বোঝাবুঝির অবকাশ হয়েছে যথেষ্ট। তারা আমাদেরকে ঢুকতে দিত না, বা ঢুকলে বাইরেতে পারতাম না, বা কোন রাস্তা দিয়ে যেতে পারবো, কোন রাস্তা দিয়ে যেতে পারবো না, কোন অপারেশন করতে পারবো। তো এগুলি নিয়ে যথেষ্ট তাদের সাথে মতানৈক্য হতো, এবং এটা নিয়ে আলোচনা করতে হতো। তো এগুলিতে একটু ফ্রাস্ট্রেশন ছিল। কিন্তু আমি বলবো মে মাসের শেষের দিক থেকে শুরু করে যখন ইন্ডিয়ান সেনাবাহিনীর কিছু কিছু সংখ্যা আসা শুরু করলো, তখন জিনিসটা ইমপ্রুভ করলো। আমরা মোটামুটিভাবে প্রথম দিকে তাদের কাছ থেকে মানে মেটেরিয়াল সাহায্য খুব বেশি একটা পাইনি, কারণ আমাদের কাছে ছিল চাইনিজ অস্ত্র আর তাদের কাছে ছিল ইন্ডিয়ান অস্ত্রটা। তো ইন্ডিয়ান অস্ত্রটা আর চাইনিজ অস্ত্র দুইটা ম্যাচ করে না। কিন্তু পরবর্তীতে আমাদের যখন চাইনিজ অস্ত্রের গোলাবারুদ যখন শেষ হয়ে গেলো, তখন আমাদের অস্ত্র পরিবর্তন করতে হলো। তো যখন অস্ত্র পরিবর্তন করতে হলো, তখন সেই অস্ত্রটা দিল আমাদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী, এবং সেই অস্ত্র দেওয়ার পর থেকে শুরু করে তাদের সাথে সমস্ত কিছু সরবরাহের জন্য ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা, ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করা যে কখন কী লাগবে, এবং সেই হিসাবে আমাদের গোলাবারুদ সরবরাহ থেকে সব কিছু করা হতো। অক্টোবর থেকে শুরু করে আমাদের সাথে তারা প্রথমে দূরের থেকে গোলন্দাজ বাহিনী হিসাবে ফায়ার করতো, এবং অক্টোবরের শেষের দিক থেকে তারা আস্তে আস্তে বাংলাদেশে আমাদের সাথে প্রবেশ শুরু করে। আমার একজন সৈনিক, তার বুকে এবং পেটে প্রায় 4টা গুলি লেগেছিল। তো পেটে এবং বুকে গুলি লাগলে রক্তক্ষরণ বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চেষ্টা করছিলাম তাকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে পাঠিয়ে দিয়ে তাকে যেন চিকিৎসা সেবা দেওয়া যায়। তো সেই ছেলেটি বারবারই বলতেছিল যে আমাকে ভারতে পাঠিয়েন না, কারণ আমি পথে হয়তোবা মারা যাব, অথবা গেলেও মারা যাবো, আমি বাঁচব না। কিন্তু তবু আমরা শেষ চেষ্টা করে যাচ্ছিলাম, যাতে বলা যায় যে আমরা অন্তত চেষ্টা তো করতে পেরেছি। তো শেষেই যখন সে বুঝতে পারলো যে আমরা তাকে পাঠাবোই, তখন সে আমাকে বলল যে এতদিন আপনার সাথে যুদ্ধ করলাম, আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ। তো আমি স্বতঃস্ফূর্ত জিজ্ঞাসা করলাম কী অনুরোধ বলো, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো তোমার সেই অনুরোধকে রক্ষা করার জন্য। সে বলেছিল যে আমি হয়তো আগরতলা যাওয়ার পথে বা আগরতলা হসপিটালে মারা যাব, আমার অনুরোধ থাকবে আমি মারা যাওয়ার পরে আমার মৃতদেহটি যেন যেই মাটির জন্য যুদ্ধ করলাম, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, সেই দেশে যেন আমাকে শায়িত করা হয়।
তো যাই হোক, তাকে তো আমরা ভারতে আগরতলা পাঠিয়ে দিয়েছি। তার পরিবর্তে যে যুদ্ধের বিভিন্ন কারণে আমাকে সেই স্থান ত্যাগ করে অন্যান্য জায়গায় যেতে হয়েছে। আমি শেষ পর্যন্ত জানি না সে ছেলেটা জীবিত আছে না মৃত আছে, বাট তার সেই শেষ আকাঙ্ক্ষাও আমি পূরণ করতে পারিনি। তো এটা অনেক সময় অবশ্যই একটা জ্বালা দেয় যে ছেলেটার সাথে এরকম একটা কথা হলো যে তাকে আমরা বাংলার মাটিতে সাহিত্য করবো, আমি জানি না সে কোথায় সাহিত্য আছে।